ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কারের হাওয়া লাগলেও দেশের আর্থিক খাতের অভিভাবক বাংলাদেশ ব্যাংক নিয়ে এখনো চলছে বিতর্ক। বিশেষ করে দুই ডেপুটি গভর্নর নুরুন নাহার ও ডক্টর মোহাম্মদ কবির আহমেদের শপথে বহাল থাকা নিয়ে সাধারণ মানুষ সহ ব্যাংকিং খাতে তীব্র অসন্তোষ বিরাজ করছে, যেখানে বিগত সরকারের দোসর হিসাবে পরিচিত অধিকাংশ কর্মকর্তা অপসারিত হয়েছেন। সেখানে এই দুই কর্মকর্তার টিকে থাকা বড় ধরনের প্রশাসনিক ও নৈতিক প্রশ্ন জন্ম দিয়েছে। প্রথমে দেখা যাক ডক্টর মোহাম্মদ কবির আহমেদের নিয়োগ প্রক্রিয়া ও তার বিরুদ্ধে দুর্নীতি প্রসঙ্গে। কারণ দেশের কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ কবির আহমেদকে ঘিরেই। তিনি অন্তর্বর্তী সরকারের আমলেই নিয়োগ পেলেও তার অতীত কর্মকাণ্ড এখন তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ২০২৬ সালের শুরুতে ডক্টর কবির আহমেদের বিরুদ্ধে ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে দুদক। ন্যাশনাল ব্যাংকের পর্যবেক্ষক থাকাকালীন বেনামি ও ভুয়া নথিপত্রে ঋণ অনুমোদনের সুযোগ করে দেওয়ার সরাসরি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফলে দুর্নীতির অভিযোগ থাকার পরও কারো সুপারিশে বা কোনো প্রক্রিয়ায় তাকে ডেপুটি গভর্নরের মতো সংবেদনশীল পদে নিয়োগ দেওয়া হলো। ফলে দুর্নীতির অভিযোগ থাকার পরও কার সুপারিশে বা কোন প্রক্রিয়ায় তাকে ডেপুটি গভর্নরের মতো সংবেদনশীল পদে নিয়োগ দেওয়া হলো তা নিয়ে খোদ ব্যাংক পাড়াতেই কানাঘুষা চলছে। অনেকেই মনে করেন ব্যাংকিং খাতের একটি প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষায় তাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এরপরেই রয়েছেন আরেক ডেপুটি গভর্নর নুরুন নাহার। তাকে নিয়ে বিতর্কের সূত্রপাত হয় ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে। তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ ৪ জন ডেপুটি গভর্নর যখন পদত্যাগ করেন, তখন নুরুন নাহার একমাত্র শীর্ষ কর্মকর্তা হিসেবে শপথে থেকে যান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কেন্দ্রীয় ব্যাংকে এক ধরনের নেতৃত্ব শূন্যতা তৈরি হয়। সেই মুহূর্তে দাপ্তরিক ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত ব্যাংকিং অপারেশন সচল রাখতে তাকে ব্যবহারের সিদ্ধান্ত নেয় সরকার। সমালোচকদের মতে বিগত সরকারের ঘনিষ্ঠ নীতিমালার অংশীদার হওয়া সত্ত্বেও তাকে কেন এখনও অপরিহার্য মনে করা হচ্ছে তা স্পষ্ট নয়। অনেক ব্যাংক কর্মকর্তার দাবি সংস্কারের পূর্ণ সুফল পেতে হলে এই স্তরেও নতুন এবং স্বচ্ছ নেতৃত্ব প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের ভেতরের সূত্রগুলো এবং বিশ্লেষকরা এই দুই কর্মকর্তার টিকে থাকার পেছনে ৩টি প্রধান কারণ চিহ্নিত করেছেন। এগুলো হলো তথ্য গোপনের কৌশল, প্রশাসনিক অচলাবস্থার ভয় এবং ব্যবসায়িক সিন্ডিকেট। ডক্টর কবির আহমেদের মতো কর্মকর্তাদের নিয়োগের সময় তাদের অতীত অনিয়মের তথ্যগুলো হয়তো যথাযথভাবে যাচাই করা হয়নি, অথবা প্রভাবশালী কোনো মহল তা গোপন রাখতে সহায়তা করেছে। নীতি নির্ধারকদের একটি অংশ মনে করেন শীর্ষ পর্যায়ে আমূল পরিবর্তন আনলে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে। এই স্থিতিশীলতার অজুহাত নুরুন নাহারের মতো কর্মকর্তাদের রক্ষা কবচ হিসেবে কাজ করছে। বিগত সরকারের সুবিধাভোগী অনেক ব্যবসায়ী গ্রুপ এখনও পর্দার আড়াল থেকে সক্রিয়। তাদের পাচারকৃত অর্থের হদিস যেন না পাওয়া যায়। সে কারণে তারা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ ডেস্কে নিজেদের বিশ্বস্ত লোক রাখতে মরিয়া। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কর্মকর্তা কর্মচারী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এই কর্মকর্তাদের অপসারণের দাবিতে সোচ্চার। তাদের মতে মামলার আসামি হয়েও ডেপুটি গভর্নরের চেয়ারে বসে থাকা আর্থিক খাতের জন্য চরম অবমাননাকর। একজন দুর্নীতির মামলার আসামি যখন ব্যাংকিং খাতের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্বে থাকেন, তখন সাধারণ বিনিয়োগকারী ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছে ভুল বার্তা যায়। দুদকের মামলার তদন্ত শুরু হওয়ায় এখন ডক্টর কবির আহমেদের পদে থাকা আইনিভাবেও চ্যালেঞ্জের মুখে। সরকারি চাকুরির বিধিমালা অনুযায়ী ফৌজদারি মামলার আসামিকে শপথে বহাল রাখা নিয়ম বহির্ভূত। সচেতন মহল বলছে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় বিতর্কিত ব্যক্তিদের অপসারণ এখন সময়ের দাবি। কবির আহমেদ ও নুরুন নাহার যেই হোক, কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হতে পারে না। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সফল করতে হলে আর্থিক খাতকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করে দক্ষ ও সৎ নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। অন্যথায় ব্যাংকিং খাতের ক্ষতগুলো আরও গভীর হবে, যার খেসারত দিতে হবে সাধারণ জনগণকে।